চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH ইসরায়েলের সহ্যের সীমার পরীক্ষা নিচ্ছে ইরান। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তার ঠিক আগের কয়েকটা আপডেট আগে আমার প্রিয় দর্শকদের দেব কিশলার অগ্নিবাণে। আজকে এত বড় বড় খবর রয়েছে, আপডেট রয়েছে, শুনলে চমকে উঠবেন। প্রথমে দেখায় ইরান ইসরায়েলের একের পর এক জায়গায় হামলা চালিয়েছে, মোসাদের দপ্তরে হামলা চালিয়েছে। ভাবুন ইসরায়েল কতটা এই মুহূর্তের আগে পুষছে। ইরান সরাসরি হামলা চালিয়েছে মোসাদের দপ্তর সহ একাধিক জায়গায়। এই ছবিগুলো দেখুন, মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান, অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা দপ্তরের প্রধান যে গোয়েন্দা দপ্তর মোসাদ, তাদের দপ্তরে হামলা চালিয়েছে ইরান এবং বড় ক্ষয়ক্ষতি হয়েছে, প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল রাগে ফুঁসছে, ইসরায়েল এই মুহূর্তে প্রচণ্ড রেগে গিয়েছে এবং বেঞ্জামিন নেতানিয়াহু তিনি রাগে ফুঁসছেন, ডোনাল্ড ট্রাম্প রাগে ফুঁসছেন। তার কারণে কয়েকদিন আগেই ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসেও হামলা চালিয়েছিল ইরান। ইরান বলছে, এনারা বলছেন ইরান সমস্ত সহ্যের সীমা পার করে যাচ্ছে। ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। দেখুন ভিডিও 1, ইসরায়েলের আকাশের ছবি দেখাচ্ছি। ইসরায়েলের বেশ কিছু জায়গায় এই মিসাইলগুলো আয়রন ডোম দিয়ে ইন্টারসেপ্ট করা সম্ভব হয়নি, অর্থাৎ আয়রন ডোম ভেদ করে ইরানের মিসাইল ঢুকে গিয়েছে ইসরায়েলের ভেতর এবং ইসরায়েলের বেশ কয়েকটি বিল্ডিংয়ে আঘাত করেছে। তার সঙ্গে মোসাদের দফতরেও করেছে। তেল আভিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ইসরায়েলের, বেঞ্জামিন নেতানিয়াহু যেখানে এই মুহূর্তে রয়েছেন, সেই তেল আভিভেও হামলা চালিয়েছে ইরান। এবার পাল্টা দেওয়া শুরু করেছে ইসরায়েল। ভয়ঙ্কর প্রলয় শুরু হয়েছে, ভয়ঙ্কর প্রলয় শুরু হয়েছে। ইসরায়েল ইরানকে পাল্টা দিচ্ছে। তেহরান বিমানবন্দরে আবার বিস্ফোরণ হয়েছে, আবার নতুন করে তেহরান বিমানবন্দরে একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে। গোটা বিস্ফোরণটাকেই শেষ করে দিয়েছে ইসরায়েল বলা যেতে পারে। ধ্বংস হয়ে গিয়েছে তেহরানের বিমানবন্দর, বিমান চলাচল বন্ধ। অন্যদিকে ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন ইরান ধ্বংস করেছে বলে সেই খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সবকটা ড্রোন ধ্বংস করতে পারেনি। বেশ কিছু জায়গায় সেই ড্রোনগুলো আঘাত এনেছে। পরের ছবি দেখাবো। তেলের ডিপোতে আবার নতুন করে হামলা হয়েছে ইরানে। ইরানের তেলের ডিপো বেছে বেছে ইসরায়েল খতম করছে। তার কারণ হচ্ছে ইসরায়েল জানে ইরানের ব্যবসায়িক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে প্রধান সিদ্ধারা হলো তেল। সেই তেলের ডিপো যদি ধ্বংস হয়ে যায়, ইরান ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের আর্মি IDF, ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে একটি ম্যাপ দেখানো হয়েছে ইরানের কোথায় কোথায় কাদের ওপর হামলা চালানো হয়েছে। আজ কিশলয়ের অগ্নিবাণে এক্সক্লুসিভ এবং ফার্স্ট অন সেই ফুটেজ আমি দেখাবো। দেখুন ইরানের কোথায় কোথায় হামলা চালিয়েছে ইসরায়েল। 1500 কিলোমিটার ইসরায়েল থেকে ইরানের দিকে যুদ্ধ বিমান যাচ্ছে এবং মিসাইল যাচ্ছে। এবং দেখুন এই লাল পয়েন্টগুলো, এখানে একটু পজ করতে বলবো, একটু পজ। এই যে লাল পয়েন্টগুলো, এই লাল পয়েন্টগুলো কি দেখুন, এখানে লেখা রয়েছে সারফেস টু সারফেস মিসাইল, অর্থাৎ এই জায়গাগুলোতে সারফেস টু সারফেস মিসাইল ছিল ইরানের, সেগুলো ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা লাল, নোট করে রাখুন, লাল জায়গাগুলো মিসাইল, মিসাইল যেগুলো ছুড়তো ইরান, ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। তারপর মিলিটারি কমান্ডার, এই কালো দাগগুলো দেখুন, এই কালো ডট দেখতে পাচ্ছেন আশা করি, কালো ডট। কিশলার অগ্নিবাণ আজকে দেখাচ্ছি এই সমস্ত জায়গায় যে মিলিটারি কমান্ডাররা বসেছিল, এবং একদম মিলিটারি কমান্ডার শুধু নয়, মিলিটারির মাথা, প্রধান, আর্মি চিফ, নতুন যাকে করা হয়েছিল তাকেও খতম করে দেওয়া হয়েছে, ইসরায়েল করেছে। আর কি হলুদগুলো দেখুন, নিউক্লিয়ার, এই জায়গাটা গোটা নিউক্লিয়ার বেস ছিল ইরানের, এই গোটা জায়গা হলুদ ডট, এই নিউক্লিয়ার বেসগুলো অর্থাৎ পরমাণু বোমার ভান্ডার, পরমাণু শক্তির ভান্ডার, সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। পরেরটা দ্রুত, এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে নীলগুলো, দেখুন এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 ভর্তি এয়ার ডিফেন্স সিস্টেম, প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। পরেরটা দেখাই নিউক্লিয়ার সায়েন্টিস্ট, যেগুলো ডিপ লাল মেরুন, সেইগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। অর্থাৎ দেখুন আরো একবার,
আরও একবার দেখুন এই ম্যাপটা, মিলিটারি কমান্ডার ইসরায়েল কিভাবে বেছে বেছে তাদেরকে খুঁজে বার করে করে খতম করেছে ইরানে। এটা ইরানের ম্যাপ, দর্শকদের দেখায় কিশলয় অগ্নিবাণে, এটা ইরানের ম্যাপ এবং এই ডটগুলো দিয়ে কোথায় কোথায় ধ্বংস হয়েছে সেইগুলো দেখুন। উড়ে আসছে ইসরায়েলের যুদ্ধ বিমান এবং ধ্বংস হচ্ছে তাবরিজ, কেরমাস, আরবাজ, তেহরান, এই সমস্ত জায়গাগুলো যেখানে ইসরায়েল ধ্বংসলীলা চালিয়েছে ইরানে। মিলিটারি কমান্ডার কালো ডট খতম হয়ে গিয়েছে, নিউক্লিয়ার বোমা যেখানে রাখতো, নিউক্লিয়ার শক্তি যেখানে তৈরি করতো, হলুদ ডট খতম হয়ে গিয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম নীল ডট যেখানে ইরানে ছিল খতম হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন প্রিয় দর্শক, কিশলয়ের অগ্নিবাণে আজকে যা বোঝাচ্ছি, ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে মিলিটারি কমান্ডার থেকে, নিউক্লিয়ার বোমা থেকে, নিউক্লিয়ার অস্ত্র থেকে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে তারা। অর্থাৎ এই মুহূর্তে একবার দেখাই কোথায় কোন জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। আমরা ইসরায়েল ডিফেন্স ফোর্সের ম্যাপটা দেখাচ্ছিলাম, এবার আরো সহজ করে বাংলায় দেখাই দর্শকদের। তাবরিজ পরমাণু গবেষণায় কেন্দ্রে বিস্ফোরণ, তেহরান তাবরিজে পরমাণু গবেষণা কেন্দ্রে বিস্ফোরণ, মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল, এইটা হচ্ছে ইসরায়েল। কিশলয়ের অগ্নিবাণে আজকে দেখাচ্ছি এইটা হচ্ছে 1500 কিলোমিটার গ্যাপ, ইসরায়েল থেকে ইরান, দুটো লাল জায়গা, 1500 কিলোমিটার গ্যাপ এবং মিসাইল উড়ে আসছে, ব্যালিস্টিক মিসাইল। তাবরিজ পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে বিস্ফোরণ হয়। তেহরান মিলিটারি বেস, পারচিন মিলিটারি বেস, সরকারি সংবাদ মাধ্যম, শাহরান তেলের ডিপো ধ্বংস। নাতানজ ইরানের প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস। কারমানশাহ বিমানবন্দরে হামলা। অর্থাৎ ইসরায়েল ইরানের একদম উত্তর থেকে শুরু করে মধ্য ইরান, পূর্ব ইরান, প্রত্যেকটা জায়গায় হামলা চালাচ্ছে। অর্থাৎ স্পষ্ট হচ্ছে ইরান আস্তে আস্তে ইসরায়েলের কাছে কোথাও পিছু হটছে, যদিও ইরান পাল্টা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ভয়ঙ্কর হামলার সামনে পড়ে, এই ভয়ঙ্কর হামলার সামনে পড়ে ইরান কিন্তু এই মুহূর্তে পিছু হটতে শুরু করেছে এবং ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান আলোচনায় বসার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ভারত কি করছে? ভারতও কিন্তু গোটা বিষয় কড়া নজর রেখেছে এবং প্রচুর ভারতীয় স্টুডেন্ট যারা ইরানে ছিল তাদের এই মুহূর্তে কি খবর উঠে আসছে, ব্রেকিং নিউজ উঠে আসছে, বড় ব্রেকিং, ইরান থেকে এই মুহূর্তে ভারতীয় স্টুডেন্টদের বের করে নিয়ে আসা হচ্ছে। ব্রেকিং নিউজ, ইরানের যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত, কড়া নজর রাখা হয়েছে এবং ভারতীয় স্টুডেন্টদের, ভারতীয় পড়ুয়াদের ইরান ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তাদের বের করে নিয়ে আসা হচ্ছে আর্মেনিয়া দিয়ে। আর্মেনিয়া দিয়ে ভারতীয় স্টুডেন্টদের বের করে নিয়ে আসা হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি, সেই ছবি দেখাচ্ছি ভারতীয় পড়ুয়াদের কিভাবে বের করে নিয়ে আসছে ভারত। এবং আমরা এর আগেও দেখেছি ইসরায়েল হামাস যুদ্ধের সময়, তার আগে দেখেছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়। প্রত্যেক ক্ষেত্রে ভারত নিজেদের ভারতবাসীদের, যারা ভারতীয় কিংবা যারা ভারতীয় পড়ুয়া, তাদেরকে কিভাবে বার করে নিয়ে এসেছে। অর্থাৎ ছাত্ররা, ভারতীয় ছাত্ররা ইতিমধ্যেই আর্মেনিয়ার দিকে চলে গিয়েছেন। যাদের এই মুহূর্তে, যারা এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণ দেখছেন, অনেকেই তাদের আত্মীয় কেউ রয়েছেন, অনেকের পরিচিত বন্ধু বান্ধবরা রয়েছেন, কিংবা যারা এই মুহূর্তে ইরান, ইসরায়েল থেকে দেখছেন বা অন্যান্য দেশ থেকে বাঙালিরা দেখছেন, ভারতীয়রা দেখছেন, আপনাদের যারা আত্মীয় বন্ধু বান্ধব বা আপনারা সুরক্ষিত রয়েছেন, কারণ ভারত সরকার কড়া নজর রাখছে এবং প্রত্যেককে এই মুহূর্তে ইরান থেকে বের করে নিয়ে আসছে, পড়ুয়াদের বিশেষ করে নিয়ে আসা হচ্ছে আর্মেনিয়ার মাধ্যমে। অত্যন্ত বড় ব্রেকিং। কিন্তু তারই মাঝে ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠকের মাঝেই কিন্তু বেরিয়ে গেলেন। কেন? তার কারণ হচ্ছে এই ছবিটা দেখুন, তেহরানের রাস্তায় গাড়ির লম্বা লাইন। এত বড় লাইন কেন? কারণ সবাই তেহরান ছেড়ে দিচ্ছে। তেহরানে কি বড় হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের মিটিং ছেড়ে বেরিয়ে যাওয়া, G7 বৈঠকের মতো গুরুত্বপূর্ণ বৈঠক, এবং তার আগে তেহরান ছেড়ে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে যাচ্ছেন, তেহরানটা খালি হয়ে যাচ্ছে। প্রধান জায়গা ইরানের তেহরান, সেখানের ক্যাপিটাল, সেই জায়গা কেন খালি হয়ে যাচ্ছে? এই ছবি দেখুন, যুদ্ধ বিধ্বস্ত ইরান, সেই ইরান থেকে একের পর এক লম্বা লাইন, একের পর এক হাইওয়েতে লম্বা লাইন গাড়ির। প্রত্যেক জায়গা থেকে মানুষ ইরান ছেড়ে, বিশেষ করে তেহরান ছেড়ে চলে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম
একদিকে ইসরায়েলের তরফ থেকে তেহরানের যারা থাকেন তাদেরকে বলা হয়েছিল দ্রুত তেহরান ছেড়ে দিন, কারণ ভয়ঙ্কর হামলা চলবে। অন্যদিকে আমরা দেখেছি চীনের তরফ থেকে বলা হয়েছে, চীন বার্তা দিয়েছে, ঘটনায় নয়া মোড় এসেছিল, চীন বার্তা দিয়েছিল যে তেল আবিবেও কিন্তু বড় হামলা হবে, তেল আবিব ছেড়ে চলে যাওয়া উচিত সেখানের। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করছেন? সবচেয়ে বড় এই মুহূর্তে খবর, যারা দেখছেন কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে, তারা বুঝুন G7-এর মতো বৈঠক, যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই বৈঠক থেকে মাঝপথে কেন চলে গেলেন ডোনাল্ড ট্রাম্প? এত বড় খবর এই মুহূর্তে, ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তের বড় খবর কিশলয়ের অগ্নিবাণে। ইরান ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ যখন একদিকে চলছে, তীব্র হচ্ছে যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প কিন্তু G7 সম্মেলন থেকে বেরিয়ে গিয়েছেন, যোগ দিলেন না বলা ভুল, ভালো যে বেরিয়ে গিয়েছেন মাঝপথে। এবং সেই সময় মার্কিন রণতরী কিন্তু যাচ্ছে ইরানের দিকে। মার্কিন সবচেয়ে শক্তিশালী রণতরী ইরানের পথে। অন্যদিকে বৈঠক মাঝপথে ছেড়ে, যোগ দিয়েছিলেন শুরুতে, আবারও বলছি, যোগ দিয়েছিলেন শুরুতে, মাঝপথে বৈঠক ছেড়ে তিনি বেরিয়ে যান। এমানুয়েল ম্যাক্রো বলেন যে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন সিজ ফায়ার করতে, ডোনাল্ড ট্রাম্প নাকি যুদ্ধবিরতি করতে যাচ্ছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বড় কথা বলেছেন বৈঠক থেকে বেরিয়ে। এই বৈঠক কেন মাঝপথে ছেড়ে চলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যখন প্রশ্ন করা হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শুনুন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানাচ্ছেন বড় কিছু হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা মুভমেন্ট এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েল যা করছে ডোনাল্ড ট্রাম্পকে না জানিয়ে করছে না। এবং ডোনাল্ড ট্রাম্প যা বলছেন, ইসরায়েলের সঙ্গে কথা না বলে বলছেন না বলেই ধরে নেওয়া যেতে পারে। আরও বড় কি অপেক্ষা করছে? মার্কিন রণতরী এগোচ্ছে ইরানের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান সেগুলো এই মুহূর্তে স্পেনে নিয়ে এসে রাখা হয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা। স্পেন ইসরায়েলের, ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের অত্যন্ত কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুদ্ধ বিমানের ইসরায়েলের ওপর উড়ে আসা বা ইরানের ওপর উড়ে আসা একটা লম্বা সময়ের বিষয়। কিন্তু আগে থেকেই শক্তিশালী যুদ্ধ বিমানগুলিকে যদি নিয়ে এসে স্পেনে রাখা হয়, তাহলে যে কোনো মুহূর্তে ইরানের আকাশ হোক কিংবা ইসরায়েলের আকাশ, মার্কিন যুদ্ধ বিমানগুলো যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারবে। অন্যদিকে মার্কিন রণতরী, সবচেয়ে শক্তিশালী রণতরী, আর খানিকক্ষণের মধ্যে ইরানের খুব কাছাকাছি মহাসাগরে গিয়ে পৌঁছবে। একদিকে মার্কিন রণতরী, একদিকে মার্কিন যুদ্ধ বিমান। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, আমি প্রিয় দর্শকদের মনে করাচ্ছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পত্তি বা প্রপার্টিতে যদি আঘাত লাগে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট বা দূতাবাসে গতকাল হামলা চালিয়েছে ইরান। অর্থাৎ ইরানের হামলা চালানোর পরে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের রণতরী পাঠাতে আরম্ভ করেছে, যুদ্ধ বিমান পাঠাতে আরম্ভ করেছে। G7 বৈঠক ছেড়ে চলে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বড় কিছু হতে চলেছে। প্রশ্ন আজকে কিশলয়ের অগ্নিবাণ, আজকের প্রশ্ন, আজকে যেখান থেকে আমি ডিবেটে প্রবেশ করব, সেই প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে আজকে, তৃতীয় বিশ্বযুদ্ধ এবার শুরু হওয়া বন্ধ করা আর যাবে না বলেই কি মনে হচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো এবার অসম্ভব হয়ে পড়ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে নামে, তাহলে সেই যুদ্ধ কেমন ভয়ঙ্কর হতে পারে। আর যদি ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে পাল্টা তার বিরুদ্ধে কি চীন দাঁড়াতে পারে? রাশিয়া কোন পক্ষ নেবে? এবং এই পরিস্থিতিতে ভারত কি করবে? ভারত কোন পক্ষে যাবে? পরম বন্ধু ইসরায়েল নাকি বহুদিনের ট্রেড পার্টনার ইরান? কোন দিকে ভারত যাবে? আজকে প্রশ্ন করব আমি কিশলয়ের অগ্নিবাণে। হাই ভোল্টেজ আলোচনা এবং পরপর ব্রেকিং নিউজ।
কারণ আরও ব্রেকিং নিউজ আসছে যে বাংকারের মধ্যে লুকিয়ে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি সপরিবারে। সেই বাংকার এবার খুঁজে পেয়েছে ইসরায়েল বলে সূত্রের খবর। যদি খুঁজে পেয়ে থাকে জানি না কি হবে, প্রশ্ন করব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন প্রত্যেকের কাছে যাব। আমার সঙ্গে রয়েছেন এবং থাকবেন যারা, তাদেরও আমি নামগুলো উল্লেখ করব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, প্রাক্তন সেনাকর্তা, কার্গিল যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। ঝন্টু বড়াইক অধ্যাপক, ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, প্রাক্তন সেনাকর্তা। অনির্বাণ দত্ত, অর্থনৈতিক বিশেষজ্ঞ থাকছেন। কর্নেল কুণাল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা। আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে দিয়ে শুরু করব। স্যার, রিপাবলিক বাংলায় আমরা কিশলয়ের অগ্নিবাণে এ নিয়ে এর আগেও আলোচনা করেছি, বৃহৎ আলোচনা করেছি, ভারতের ওপর ইম্প্যাক্ট আলোচনা করেছি। আমি ভারতের ওপর ইম্প্যাক্টে যাব পরবর্তীকালে। আমি শুরুর প্রশ্ন করছি স্যার, G7-এর মতো বৈঠক, যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের থাকা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো কিছু হতে পারে না। সেই বৈঠক ছেড়ে মাঝপথে লোকটা উঠে চলে গেলেন, নিজের দেশে চলে যাচ্ছেন, বলছেন আমি কিছু একটা বড় করতে যাচ্ছি, বলছেন যুদ্ধবিরতি, বলছেন না না যুদ্ধবিরতি না, তার চেয়েও বড় কিছু। এই বড় কিছু কি স্যার? কিশলয়, আপনি যেটা সঠিকভাবে বলেছেন, এই G7 এর মিটিং এ যখন প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, তারা ফেরত চলে গেল ওয়াশিংটনে, অ্যান্ড বিশেষ করে ওদের মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে ডাকা হলো। এক, দ্বিতীয়ত যারা ইম্পর্টেন্ট লিডারশিপ তাদের বলা হলো তাদের সিচুয়েশনাল রুম, মানে একদিকে আমরা বলতে পারি তাদের ওয়ার রুম, তাদের সমস্ত একত্রিত করতে বলা হলো। এইটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের তরফ থেকে মেসেজটা গেল। এর আগে কি হলো, ঠিক তৎক্ষণিৎ আমরা দেখতে পারলাম যে 30টা ইউএস ট্যাঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের জমির থেকে উড়ে তারা চলে গেল টুয়ার্ড দ্য সেন্ট্রাল প্যাসিফিক কমান্ড। তারপর কি দেখতে পেলাম, যেটা আপনি বললেন, ইউএসএস নিমিটস, যেটা সাউথ চায়না সিতে ছিল, দক্ষিণ চায়না সামুদ্রিক এরিয়ায় ছিল, তাদের বলা হলো টুয়ার্ডস মিডল ইস্ট, এই গালফের দিকে আস্তে আস্তে চলে যাওয়া। তারা, আপনি যেটা বললেন, দে আর অলরেডি অন দ্য সেল, খুব শিগগিরই পার্সিয়ান গালফের আশেপাশে তাদের দেখা যাবে। এবং তার সাথে সাথে আরেকটা, যেটা আমরা প্রত্যেকে হয়তো জানি না, কিছুটা সেন্সিটিভ হলেও আজকে বলা যেতে পারে, গার্সিয়া ডিয়েগো থেকে কিন্তু অলরেডি ট্রুপ ওখান থেকে ডিপ্লয়মেন্ট আর অ্যাকশন শুরু হয়ে গেছে। এবং গার্সিয়া ইতিমধ্যে B2 বম্বার, যেটাকে স্পিরিট বলে ও নর্থপ বলি, আপনি যা হিসেবে বলেন, তারা কিন্তু অলরেডি ওখান থেকে ফ্লাই করবে, অ্যাক্টিভ হবে। সো ওভারঅল সিচুয়েশন যদি দেখা যায়, স্যার এক সেকেন্ড, স্যার আপনি বড় একটা তথ্য দিচ্ছেন। স্যার আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যে তথ্যটা আমরা জানি যে এপার থেকে বম্বার পাঠাচ্ছে, এপার থেকে যুদ্ধবিমান রণতরী পাঠাচ্ছে, আপনি বলছেন পাল্টা রাশিয়াও মুভমেন্ট শুরু করে দিয়েছে। না, আমি রাশিয়া বলছি না, আমি ইউএস বলছি। গার্সিয়া আইল্যান্ড, গার্সিয়া ডিয়েগো একটা আইল্যান্ড আছে, সেইখান থেকে ওদের B2 স্পিরিট স্টেলথ বম্বার অলরেডি ইন অ্যাকশন। তারা ফ্লাইট নিজেদের মধ্যে ওখানে অলরেডি পেট্রোলিং ফ্লাইট শুরু হয়ে গেছে। এটা কোথায় স্যার? তার আগে কিন্তু এটা একটা আইল্যান্ড which is near about 4000 কিলোমিটার অ্যাওয়ে। ওই আইল্যান্ডের ওপর কেউ যেতে পারে না। দ্যাট ইজ অনলি মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুপ, এয়ারফোর্স এবং ইউনাইটেড কিংডমের ট্রুপস থাকে, যেটা কেউ তার উপরে নো ফ্লাই জোন। এবং এইটা খুব কাছে, 3500-4000 কিলোমিটার পড়া B2 স্পিরিট, এটা মানে ফর স্টেলথ বম্বার ইট ইজ নাথিং। সেখানে কিন্তু পেট্রোলিং ফ্লাইট শুরু হয়ে গেছে। এটার আগে আপনি যেটা বলছেন, এটা কি বিশ্বযুদ্ধের দিকে যাবে? আপাতত আমি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো অ্যাকশন নেয়, তার আগে পুতিনের সঙ্গে, প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে একটা লম্বা কনভারসেশন হয়েছে 2 দিন আগে। কি কথা হয়েছে আমরা জানি না, তবে পুতিন মধ্যস্থতা করার জন্য চেষ্টা করেছে। ইসরায়েলের বেঞ্জামিনের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। কি কথা আপাতত আমরা জানি না, তবে কোন দিকে গড়ায় এই পুরো সিচুয়েশন সময়ের অপেক্ষা। স্যার পুতিন, আমরা খবর পেয়েছি পুতিন অর্থাৎ রাশিয়া বলেছে ইরানকে তোমরা আলোচনার টেবিলে বসো। ইরান গিয়েছিল রাশিয়ার কাছে যে এখান থেকে বেরোতে হবে, আমাদের কিভাবে বেরোবো। বলা হয়েছে উল্টে রাশিয়া বলেছে যে আমেরিকার সঙ্গে আলোচনায় বসো, সূত্র মারফত খবর। এটা কি এর মধ্যে সত্যতা রয়েছে বলে আপনি মনে করেন স্যার? একদম, আপনি একদম ঠিক বলছেন, এটার মধ্যে সত্যতা আছে। এবং ইরান বলেছে ওমান এবং কাতার, এই দুটো দেশকেও মধ্যস্থতা করতে। আমি কিন্তু
জানি না যে ওমান এবং কাতারের কথা কজন শুনবে, তাদের মধ্যস্থ করা হ্যাঁ। যে কোনো ক্যাপাবিলিটি আছে এই মুহূর্তে যখন দুজনেই ক্ষেপণাস্ত্র প্রত্যেক এই বিগত 5 দিন প্রায় ত্রহ অবস্থা, আমি বলতে পারছি না। সময় আমাদের বলবে যে নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে। স্যার একটু সঙ্গে থাকুন, আমি বাকিদের কাছে তবে এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে। আবার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ব্যক্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, কারণ ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। পরমাণু চুক্তিতে সই করতে চাপ দেওয়া হয়েছে। উনি বলছেন ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারে না। আমি এটা একাধিকবার বলেছি, সাফ কথা ডোনাল্ড ট্রাম্পের। দ্রুত তেহরান ছাড়া উচিত সকলের, বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের প্রত্যাঘাতের পথে আরও এক কদম এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তেহরান ছাড়তে বলার পরেই কিন্তু সেই ছবি, আমি সেই ছবিটাও দেখাতে বলবো, যে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি তেহরান ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সেই ভয়ঙ্কর ছবি মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পরে। আমি আসবো কর্নেল কুণাল ভট্টাচার্যের কাছে, প্রাক্তন সেনাকর্তা আমার সঙ্গে রয়েছেন। স্যার, মার্কিন প্রেসিডেন্ট G7 বৈঠক ছেড়ে উঠে বেরিয়ে চলে যাচ্ছেন। তিনি বলছেন আরো বড় কিছু করছি। তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তেহরান ছেড়ে চলে যাও, বাকিদের বলছেন তিনি। আমার কথা ভারতবর্ষের, আমি পরের অংশতেই আসবো, ইন্ডিয়ার স্টেপ অ্যাকশন। আমার প্রাথমিক কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াতে চলেছে? কারণ তার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যদি মার্কিন প্রপার্টিতে আঘাত আসে আমি সরাসরি যুদ্ধ করব, সেটা হয়েছে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ভেঙে দেওয়া হয়েছে। বলুন স্যার। আমরা জানি যে তেল আবিবের ইউএস এম্বাসিতে কালকে অ্যাটাক হয়েছে এবং তার ফলে আমেরিকা এখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্যে তৈরি হচ্ছে। আমরা এটা আগে ইরাকেও দেখেছিলাম যে সাদাম হুসেনের এগেনস্টে আমেরিকান ফোর্স ডিপ্লয়েড ছিল। আমেরিকা একদমই চাইছে না যে ইরান একটা নিউক্লিয়ার পাওয়ার তৈরি হোক, এবং G7-এর মতো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কালকে এটা একটা জয়েন্ট স্টেটমেন্ট বেরিয়েছে যে ইসরায়েল হ্যাজ এভরি রাইট টু ডিফেন্ড দেমসেলভস। সেইখানে একটু এটা অন্যরকম, কারণ ইউনাইটেড নেশনসের যত আগের অ্যাকশন নেওয়া হয়েছিল সেগুলো সবই অ্যাডভান্টেজ টু প্যালেস্টাইন। কিন্তু এখানে কিন্তু ইরানের পক্ষে G7-এর কোনো দেশই দাঁড়ায়নি। ইভেন টার্কি শুধু যারা ইসলামিক ফোর্স কন্ট্রোল করছে সারা পৃথিবীতে, তারাও কিন্তু ইরানকে ডাইরেক্ট সাপোর্ট করেনি। ওয়ান অফ দ্য রিজন মেবি টার্কি ইজ এ সুন্নি কান্ট্রি অ্যান্ড ইরান ইজ এ শিয়া কান্ট্রি, কিন্তু টার্কি শুধু ওআইসিতে ইসলামিক কনফেডারেশনের মধ্যে বলেছে যে সমস্ত মুসলমান কান্ট্রি দে শুড উইথড্র দ্য সাপোর্ট অফ ইসরায়েল। হ্যাঁ, না স্যার আমি বলছি G7-এর মতো বৈঠক কানাডায় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বসলেন, খানিকক্ষণ পর তিনি উঠে বলছেন আমার দ্রুত চলে যেতে হবে কারণ তিনি বড় কিছু করতে যাচ্ছেন। ঠিক, মানে এটা তো সিগনিফিকেন্ট স্যার। হ্যাঁ, ওটা ওই বৈঠক থেকে উঠে যাওয়া মানে একটা বড় বার্তা তো স্যার। নিশ্চয়ই, কারণ তিনি ভেবেছেন যে হি ইজ মোর ইম্পর্ট্যান্ট ইন দিস ওয়ার দেন সাম বিজনেস ডিল ইন G7। সেই জন্যে তিনি তার মিটিং ছেড়ে তার আগেই উঠে গেছেন, এবং এটা যথেষ্ট ইন্ডিকেশন যে আমেরিকান ফোর্স আর গোয়িং টু টেক পার্ট ইন দিস ওয়ার অ্যাক্টিভলি। বেশ, আমি আসছি, আমি ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে যাব। তার আগে আমার কাছে একটা ব্রেকিং নিউজ রয়েছে। চায়নাও কিন্তু এই ইস্যুতে বার্তা দিয়ে ফেললো। চায়না, ঠিক বলছি, ইরান ইসরায়েল যুদ্ধে আবহে নয় মোড়। ইসরায়েলের চীনা দূতাবাসের সতর্ক বার্তা, চীনের নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরামর্শ। স্থল সীমা দিয়ে ইসরায়েল ছাড়ার পরামর্শ, দ্রুত ইসরায়েল ছাড়ার পরামর্শ চীনা দূতাবাসের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে ইসরায়েল ছাড়ুন, অর্থাৎ চীন তারা কি আন্দাজ করছে, কি আঁচ করছে। ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে অত্যন্ত বড় বড় ব্রেকিং নিউজ উঠে আসছে একের পর এক। চীনা দূতাবাস থেকে এই মুহূর্তে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনেরও কিন্তু বড় একটা নেটওয়ার্ক রয়েছে এবং সেই নেটওয়ার্কের তরফ থেকে কি এমন খবর পাচ্ছে যে হঠাৎ করে ইসরায়েল ছাড়তে বলা হচ্ছে। বড় যুদ্ধ, আমেরিকা যুদ্ধে নামছে, প্রশ্ন করব। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল।
প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার স্যার, রিপাবলিক বাংলায় কিশোর অগ্নিবাণে স্বাগত স্যার। ডোনাল্ড ট্রাম্পের উঠে যাওয়া নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো যে মার্কিন রণতরী, সবচেয়ে শক্তিশালী রণতরীটাকে পাঠিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার চেয়েও বড় খবর হলো মার্কিন যুদ্ধ বিমানগুলো, যেটা নিয়ে একটু আগে বলছিলেন দীপ্তাংশু স্যার, যে ওগুলো এসে স্পেনে বসে আছে এবং ওখানে চক্কর কাটছে বিভিন্ন জায়গায়। এটা তো যুদ্ধের ইঙ্গিত না হলে এটাকে কি বলবো স্যার? না, আমি একটু পেছনে যাচ্ছি। 1967 যখন আরব ইসরায়েলি ওয়ার হয়েছিল, তখন ওয়েস্টার্ন মিডিয়া পুরো ইসরায়েলকে সাপোর্ট করছিল। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট পেপার রিলিজ হয়, একজন হয়তো ইসলামিক স্কলার লিখেছেন, যার টাইটেল হচ্ছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। উনি এটা বলেছেন যে মুসলমান দেশেদের ওপরে, মানে মুসলমানের ওপরে অন্য জনের অনেকটা প্রেশার সৃষ্টি করা যাচ্ছে। উনি ডাইরেক্টলি ইসরায়েল আর ইউএস এর নাম নেননি, কিন্তু ইঙ্গিত করে দিলেন যে মুসলমান হচ্ছে একটা সেক্টর আর বাকিরা হচ্ছে অপোজিট সাইডে। সো এইটা মিডল ইস্টে সব কটা ইসলামিক কান্ট্রিজ এরা অনেক ডিসকাশন করেছে, অ্যানালাইজ করেছে, আর ওরা সব মনে করে যে মুসলমানদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র, এনিমিটি তৈরি হয়েছে, যেটা ইসরায়েল স্পিয়ারহেড করছে। 1982 ওয়ার আগেন্স্ট সাদাম হুসেন, এটা বেসিক্যালি মিডিয়া ওয়ার ছিল, যেখানে ইউএস মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া দেখিয়ে দিল ওরা কত শক্তিশালী, আর ইরাকের মিলিটারি কিংবা ন্যাশনাল গভর্নেন্সের কোনো শক্তি নেই, অস্তিত্ব নেই। এখন সেই মিডিয়াই এখন এরা একই কথা ছড়াচ্ছে যে ইরান কিছু করতে পারছে না, শুধু বসে বসে মার খাচ্ছে। ইরানের মিসাইলস অলরেডি ইসরায়েলের ওই এয়ার ডিফেন্স ডোমটাকে পেনিট্রেট করেছে। ঠিক করেছে। ওদের কাছে হাইপারসনিক মিসাইলস আছে, যেটা ওরা ব্যবহার করছে। আর এইসব মিসাইলস হামাসদের কাছেও আছে, আর হিজবুল্লাহদেরও কাছে আছে। এখন পর্যন্ত হামাস আর হিজবুল্লাহ মুখ খোলেনি। এই জবে থেকে যে যুদ্ধটা আরম্ভ হয়েছে, সৌদি আরেবিয়া, কাতার, ওমান, কুয়েত, আরো অনেক ওআইসি দেশ, ওরা ওপেনলি ইরানকে সাপোর্ট করছে। তো ব্যাপারটা এখন গ্র্যাভিটেট করছে, মুসলমান দেশ এক জায়গায় কোন ঠাসা হয়ে যাচ্ছে আগেনস্ট ওয়েস্টার্ন ডেমোক্রেসি লেড বাই ইউনাইটেড স্টেটস আর ইসরায়েল। এখন এই যুদ্ধটা যে হবে কি হবে না, আমি বলছি ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেলে নিউক্লিয়ার আর্সেনালের হয়তো দামটা কি হবে কেউ বুঝতে পারবে না। ইসরায়েলের কাছে প্রায় 90-100 খানা অ্যাটমিক ওয়েপন্স আছে। আমরা শুনতে পাচ্ছি ইরানের কাছেও 5-6টা আছে। কিন্তু এটাও সত্যি কথা, রাশিয়া আর ইরানের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সম্পর্ক আছে। স্যার, আপনি যেটা বলছিলেন একটু আগে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করার কথা, স্যার একটু সঙ্গে থাকুন, আমি আসছি স্যার আপনার কাছে, একটু সঙ্গে থাকুন। আমাদের কাছে ব্রেকিং নিউজ উঠে আসছে, যে কথা আপনি বলছিলেন সেই কথা সূত্র ধরে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থায় হামলা চলেছে, গোয়েন্দা সংস্থা মোসাদের একটি দপ্তরে হামলা চলেছে, এবং আয়রন ডোম ভেদ করে বেশ কয়েকটি মিসাইল মোসাদের দপ্তরে গিয়ে পড়েছে। মোসাদের দপ্তরে হামলা চালিয়েছে ইরান। সেই ছবিগুলো দেখাচ্ছি কিভাবে বড় একটা অংশ দাউ দাউ করে জ্বলছে, যেমনটা বলছিলেন ব্রিগেডিয়ার স্যার, সেই কথা সূত্র ধরে এই মুহূর্তে কিশোর অগ্নিবাণে ব্রেকিং। আয়রন ডোম ভেঙে গিয়েছে বেশ কিছু জায়গায়, এবং সেখানে ইসরায়েলের মোসাদের দপ্তরে, গোয়েন্দা দপ্তরে হামলা চালিয়েছে ইরান। যদিও পুরো দপ্তর নয় এবং প্রধান দপ্তর নয়, একটি অংশে হামলা চালিয়েছে এবং একটি অংশ ভেঙেছে। আবার পরের ব্রেকিং নিউজ উঠে আসছে ইসরায়েলের বিমান হানায়। পরের ব্রেকিং নিউজ পাল্টা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিমান হানায় নিহত ইরানের নতুন সেনাপ্রধান। এর আগে একজন সেনাপ্রধান তার মৃত্যু হয়েছিল ইসরায়েলের হানায়।
এবার সদ্য দায়িত্ব নিয়েছিলেন আলী সাদমানি বলে একজন, আলী খামেনির ঘনিষ্ঠ এই আলী সাদমানি ইসরায়েলের যুদ্ধ বিমানে ধ্বংস ইরানের সেনার দপ্তর, এবং সেখানে আলী সাদমানি সেই আলী সাদমানির মৃত্যু হয়েছে। নতুন সেনাপ্রধান যে তারও মৃত্যু হয়েছে, আগের যে সেনাপ্রধান তার যেমন মৃত্যু হয়েছিল ইসরায়েলের হামলায়, নতুন সেনাপ্রধানের মৃত্যু হয়েছে। আমি যাব ঝন্টু বাবুর কাছে, আমি আসছি ব্রিগেডিয়ার স্যার আপনার কাছে ফেরত। আমাকে দুজন এখনো বলেননি, তাদেরকে আমি বলার সুযোগ দিই, তারপর আমি আবার প্রত্যেকের কাছে আসবো। ঝন্টু বাবু, আপনি আমি খানিকটা ভারতের পার্সপেক্টিভ এখানে নিয়ে আসি। ভারতীয় ছাত্রদের বের করে নিয়ে আসা হচ্ছে ওখান থেকে, ভারতীয় ছাত্ররা আর্মেনিয়া রয়েছেন, বেরিয়ে আসবেন। ভারত সরাসরি নজর রেখেছে, একজন হচ্ছে পরম বন্ধু ইসরায়েল, অল ওয়েদার ফ্রেন্ড, আর ইরান হচ্ছে ট্রেড পার্টনার, ওখান থেকে আমরা তেল পাই। এই ভয়ঙ্কর যুদ্ধ লেগেছে, এই মুহূর্তে কি পরিস্থিতি আপনার, তার বিশ্লেষণ এবং ভারতের স্ট্যান্ড নিয়ে আপনার বিশ্লেষণ বলুন স্যার। প্রথম কথা, ওখানে কি চলছে দেখো, পূর্ববর্তী বক্তারা বলছিলেন মূলত ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামাজিক পরিকাঠামোটা কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং এবং প্রশ্ন করার জায়গা, কারণ মানবাধিকারের পরিধিটায় সেখানে কিন্তু ন্যায়সঙ্গত কোনো বিশ্লেষণ হয় না। বিশেষ করে দেখবে ইরানে লাস্ট ৪৫ বছর ধরে আয়াতুল্লাহ আল খামেনির মতো যে মৌলবাদী স্বৈরাচারী একটি সরকার চলছে, তাতে কিন্তু ওখানকার একটা বড় অংশের মানুষ, বিশেষ করে জরাথুস্ট্রিয়ান যে রিলিজিয়ান্স আছে, তারা কিন্তু পুরো চিড়ে চ্যাপ্টা। ফলে এটা কিন্তু ইসরায়েল আমেরিকা জানে যে, ঠিক যেমন আমরা ইরাকের ক্ষেত্রে দেখেছিলাম, অভ্যন্তরীণ একটা বড় অংশ কিন্তু সাদ্দাম হোসেনকে চায় না, ফলে সাদ্দাম হোসেনের পতনের পরে তারা রাস্তায় নেমেছিল। এটা সিরিয়া। দ্বিতীয়, ইসরায়েল বা আমেরিকা কেন এই হামলাটা করছে? বিকজ তুমি খেয়াল করে দেখবে যে ইরানে কিন্তু কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট চলছে না। মধ্যপ্রাচ্যের এই স্টেটটিতে এরা মানে ইরান, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন মিলে একটা প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছে, যে প্রতিরোধ অক্ষটি বিভিন্ন স্টেটের মদতে, তুমি বলতেই পারো ডিপ স্টেট, তারা কিন্তু পরমাণু একের পর এক গবেষণা করে যাচ্ছে। অন্তত আন্তর্জাতিক আণবিক যে সংস্থা, তাদের রিপোর্ট, ইভেন এরা যদি এই ধরনের অগণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা, পরমাণু মারণাস্ত্র হাতে পায়, তার কি পরিণাম হতে পারে আমরা পাকিস্তান দেখে আমরা বুঝতে পারছি যে আমার প্রতিবেশী পাকিস্তান পারমাণবিক অস্ত্র রেখেছে, কোথায় কোথায় তারা চ্যালেঞ্জ করছে। কারণ এগুলো তো গভর্নমেন্টের পার্ট হতে পারে না, কারণ এরা তো গভর্নমেন্ট নিয়ে চলে না। বিশেষ করে ইরান দেখো, পার্শ্ববর্তী ইয়েমেনের 1/3 হিউতি বা মানে শিয়া কট্টরপন্থী দ্বারা কন্ট্রোল করে। এবার তোমার যে একটা বড় প্রশ্ন যে ভারতের কি অবস্থা, ভারতের দুজনই কিন্তু যে কোনো অর্থে বন্ধু, ঠিক। ফলে ভারত যে হারমুজ প্রণালী, যেটা 33 কিলোমিটার, যেটা দিয়ে 75% তেল এবং 50% সারা পৃথিবীর যে প্রাকৃতিক গ্যাস সাপ্লাই হয়, তার একটা বিগ পার্টনার বলতে পারো ভারত, সবচাইতে বড় অংশীদার। ফলে ভারতের কিন্তু একটা শিরে সংক্রান্তি অবস্থা। কারণ তুমি খেয়াল করো, এই হরমুজে কিন্তু 7টা দ্বীপ কন্ট্রোল করে ইরান, তারা বলেছে বন্ধ করবে। শুধু তাই নয়, এখানে যে বাব আল মান্দেব বা লোহিত সাগর, এই প্রণালীটাও বন্ধের দিকে। ফলে ভারতের ক্ষেত্রে ঘুরপথে রাশিয়া বা অন্যান্য আরও কিছুটা রিলিফ পাবে, সৌদি আরবের ঘুরপথে আনার জায়গা আছে লোহিত সাগর দিয়ে। ফলে এটা কিন্তু ভারতকেও ভেবে দেখতে হবে, ইরানের সাথে যে আমরা যৌথ টাইপাটাইট করছি, এই ইরানের উপরে বেশি ডিপেন্ডেন্ট না হয়ে আমাদেরকে আরও কিছু পার্ট দেখতে হবে, এবং ভারতবর্ষের অভ্যন্তরে যে তৈল খনিগুলো আছে, রাশিয়া বা অন্যান্য মদতকারী রাষ্ট্রের সাথে যৌথ পাটে কিন্তু এটা উত্তোলন করতে হবে। কারণ এইভাবে কিন্তু ইরানের সমস্যা, তৃতীয় বিশ্বযুদ্ধ হোক না হোক, ইরানের এই সমস্যা মিটবে না। কারণ একটু আগে আমার পূর্ববর্তী বক্তা খুব একটা ভালো কথা বলেছেন, ইসলামিক কান্ট্রিগুলো আশ্চর্যজনকভাবে 1948-এ যখন ইসরায়েল প্রথম গঠিত হয়, সমস্ত মুসলিম কান্ট্রি এর বিরুদ্ধাচরণ করলেও শিয়া অধ্যুষিত কিন্তু ইরান তাকে নিঃশর্ত সমর্থন করেছিল। একদম কারণ ছিল এই মুহূর্তে কিন্তু ইরানকে কেন্দ্র করে, পাকিস্তানকে কেন্দ্র করে খোমেনি আসার পর থেকে টানা ইসরায়েল বিরোধিতা চলেছে। শুধু তাই নয়, ওখানে কনসলিডেটেড ইসলামিক ফান্ডামেন্টালিজমদের একটা সাংঘাতিক মৌতার তৈরি হয়েছে, যেটা ভারতের ক্ষেত্রে একটা থ্রেটেনিং। ফলে ভারত ইরানের ওপরে বেশি ডিপেন্ড হতে গিয়ে কিন্তু আগামীতে আমাদের ইকোনমি, বিশেষ করে তেল ইকোনমি, যেটা আমরা সবটাই প্রায় বাইরের থেকে কিনে আনি,
এটা কিন্তু সাংঘাতিকভাবে চ্যালেঞ্জের জায়গায় যাবে এবং আভ্যন্তরীণ আমাদের যে ইকোনমি একদম তলায় থাকবে যদি এই ধরনের হামলা কন্টিনিউয়াস চলে। আমি আশঙ্কা যে ভারত সবচেয়ে বেশি তেল এই হারমুজ দিয়ে আনে, হারমুজটা বন্ধ করবে বলে শোনা যাচ্ছে কিছু সূত্রে। বাবল মানদের হ্যাঁ, খোলা আছে কিছুটা, যেটা সৌদি আরব দিয়ে আসতে পারে, হ্যাঁ। বা আমরা তো রাশিয়ার থেকেও তেল কিনি। ঠিক। আমরা আমেরিকার প্রেসিডেন্টও কথা দিয়েছে ভারতকে পুরো তেলটা দেবে। হ্যাঁ। সে দাম কত কি হবে জানি না, তবে রাশিয়ার বাজারটা কিন্তু ওঠানামা করে, ভারতের ক্ষেত্রে এটা খুব আনসার্টেন বাজার তেলের। হ্যাঁ। ফলে ভারতকে কিন্তু বিকল্প ভেবে নিতে হবে, কারণ এখান থেকে স্যার। আমি মনে করি ইরান কিন্তু আনসার্টেন। বেশ, এখান থেকে আমি অর্থনৈতিক দিকটা নিয়ে অনির্বাণ দত্তর কাছে যাব। তার আগে আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। আবারও কিশলয় অগ্নিবাণে পশ্চিম ইরানে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। পশ্চিম ইরানে নতুন করে ড্রোন হামলা ইসরায়েলের। এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণ যখন করছে অনুষ্ঠান, সেই সময় ড্রোন হামলা হয়েছে। তেহরানেও লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। ড্রোন মিসাইল দিয়ে হামলা চলছে ইসরায়েলের। এই মুহূর্তে যখন কথা বলছি, সেই মুহূর্তে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের বিভিন্ন জায়গায় হামলা চলছে এবং সেই হামলা চলার মধ্যেই আমাদের এই কিশলয়ের অগ্নিবাণের আলোচনা চলছে। আমি আলোচনায় ফিরবো এবং আমি অনির্বাণ বাবুর কাছে যাওয়ার আগে একদম 10 সেকেন্ডে আপনি হাত তুলছেন ঝন্টু বাবু। আমি কেন বলছি যে বিচ্ছিন্নতাবাদী শক্তির মদত দিতে তেহরান যে পৃথিবীর অনবদ্য, প্যালেস্টাইনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমীয় ব্রিগেড, ইরাকের আল বদর সবাইকে মিলে এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছে এরা। ফলে আগামীতে কিন্তু বিশ্ব মানবতার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ইরান চ্যালেঞ্জ হতে যাচ্ছে। হিজবুল্লাহ, হামাস, হুথি তিনটে এদের হাতে তৈরি ফাতেমীয় ব্রিগেড। হ্যাঁ, আমি অনির্বাণ বাবুর কাছে যাব। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ বাবু, ভারতের ওপর প্রভাব পড়বে সবাই বলছেন। গতকাল আমরা আলোচনা করেছি, প্রধানমন্ত্রী সাইপ্রাসে দাঁড়িয়ে বলছেন ভারত কিন্তু তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যায়, তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যতই যুদ্ধ হোক, প্রধানমন্ত্রী এই যুদ্ধ শব্দটা ব্যবহার করেনি, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন কোনোভাবেই কিচ্ছু আটকাবে না, ভারত তৃতীয় অর্থনীতি হচ্ছে। এই কথা তিনি বলেছেন ওখানের বিজনেস সামিটে। আমার কথা হচ্ছে তেলের দাম বৃদ্ধি, ওখান থেকে এক্সপোর্ট, যেগুলো আমরা ইম্পোর্ট করি ইরান থেকে, সেই সমস্ত জিনিস হোক বা ইসরায়েলের পরিস্থিতি হোক, ভারতের কিভাবে এই অর্থনৈতিক চ্যালেঞ্জ ট্যাকেল করা এই মুহূর্তে প্রয়োজন হয়ে পড়ছে স্যার? কি করা যেতে পারে, কিভাবে ভারত তৃতীয় অর্থনীতির পথে এগিয়ে যেতে পারে এই যুদ্ধের আবহ থাকা সত্ত্বেও? বলুন স্যার। দেখো, যুদ্ধ যখন লেগে গেছে ভারতবর্ষ সেই হিসেবে কিন্তু এই যুদ্ধতে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তো কোনো পার্ট নেবে না। ভারতবর্ষকে এখন নীরব দর্শক হয়ে থাকতে হবে। এবং এখানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ঢুকে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্প যখন থেকে ক্ষমতায় এসছেন উনি কয়েকটা পদক্ষেপ করছেন যেখানে সারা বিশ্বের তিনি কর্তা, তিনি রক্ষাকর্তা, এরকম একটা ভূমিকায় তিনি অবতীর্ণ হচ্ছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, এর মধ্যে আমেরিকা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এবং চীন বা বাকি যত ইসলামিক ধর্মাবলম্বী দেশগুলো আছে তারা হয়তো পরবর্তীকালে ইউনাইটেড হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না বলছি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যুদ্ধটার যে পরিস্থিতি সেখানে ভারতবর্ষের ক্ষেত্রে যেটা একদম ডাইরেক্টলি ইম্প্যাক্ট করবে সেটা হচ্ছে এই তেল এবং তেল। আমাদের 85% উপর তেল আমরা আমদানি করি এবং আমরা যদিও বলি আমরা রাশিয়া থেকে তেল কিনছি, কিন্তু আপনাকে আমি যদি একটা ডেটা বলি যে আমরা 5.1 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা তেল আমদানি করি, তার মধ্যে 1.96 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা রাশিয়া থেকে নিই। মানে 38% তেল আমরা রাশিয়া থেকে নিই, আর বাকি তেলটা আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিই। তার মধ্যে এই মধ্যপ্রাচ্যের দেশ আছে, আমেরিকা আছে, সৌদি আরব আছে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই মধ্যপ্রাচ্যের যে তেলের ভান্ডারটা, সেই জায়গাতে যদি আপনি যুদ্ধের আবহাওয়া তৈরি করেন তাহলে কিন্তু সারা বিশ্বকে যে তেলটা সাপ্লাই হয় সেই সাপ্লাই চেনটা ডিসরাপ্টেড হয়ে যাবে। এবং সাপ্লাই চেনটা যদি ডিসরাপ্টেড হয়ে যায় তাহলে আমরা রাশিয়া থেকে 38% তেল কিনলেও সেটা যে তেলটা যে দামে কিনছি সেই দামটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং যে তেলগুলো আমরা ভারতবর্ষে আসে, যে জায়গা দিয়ে আসে সেই জায়গাটা ইরানের পাশ দিয়ে আসছে, সেখানে যদি ইরান ওই জায়গাটাকে আটকে দেয় তাহলে কিন্তু আমরা যেটা বলি হরমুজ প্রণালীর পাশ দিয়ে আসছে সেখান থেকে কিন্তু যদি আটকে দেওয়া হয় তাহলে ভারতবর্ষের রাশিয়া থেকেও যে তেলটা আসছে সেই তেলটারও কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাবে।
এবং আপনার একটা কথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের অর্থনীতি জ্বালানি নির্ভর, এবং ভারতবর্ষে আমরা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল তখন দেখেছিলাম প্রায় 139 ব্যারেল হয়ে গেছিল, মানে $139 পার ব্যারেল হয়ে গেছিল তেলের দাম বিশ্ববাজারে। সেটা আমরা দেখেছি এখন যে জায়গাতে আছে সেটা হয়তো আরো বাড়বে, $90 কাছাকাছি চলে যাবে। এই জায়গাতে দাঁড়ালে কি হবে, ভারতবর্ষে যদি তেলের দামটাকে সব জিনিসের দাম বাড়বে, তাহলে অয়েল মার্কেটিং কোম্পানি যেগুলো আছে বিপিসিএল, আইওসি, এইচপিসিএল, সেই সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু একটা অর্থনৈতিক বোঝা হবে। তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে। তাহলে হচ্ছে আলটিমেটলি কনজিউমারের উপরে সেটা ওই পেট্রোল ডিজেলের দাম বাড়বে, কিন্তু সেটা দাম বাড়লেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে। এছাড়া আমাদের টাকার দেখবেন যে একটা ডলারের পার্সপেক্টিভে যে ডিভ্যালুয়েশন সেটা চালু হয়ে গেছে, এবং এই আমরা যে বাইল্যাটারাল ট্রেড করি ইসরায়েলের সঙ্গে বা ইরানের সঙ্গে, সেখানে আমদানির থেকে আমরা রপ্তানিটা বেশি করতাম। রপ্তানি যদি বেশি করি তাহলে সেটা আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটাকে বাড়াতো। ঠিক, সেটা বন্ধ হয়ে গেলে ভারতের টাকা আসা বন্ধ হয়ে যাবে। একদম স্যার, একটু সঙ্গে থাকুন স্যার, আসি আপনার কাছে আবার, একটু সঙ্গে থাকুন স্যার। আমি প্রত্যেকের কাছে একবার শেষবারের মতো যাব, 30 সেকেন্ড করে দেবো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কনক্লুডিং কমেন্ট, 30 সেকেন্ড, এই মুহূর্তের পরিস্থিতি এবং ভারতের রোল বলুন স্যার। যেটা সবাই বলছি, হ্যাঁ, ভারত নিউট্রাল থাকবে, এবং সবাই যেটা বলছিল, আমি অন্তত মনে করি আপাতত এত ভয় নেই, কারণ ইরান 3% অফ অয়েল প্রোডাকশন করে। যদিও স্টেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ ইম্পর্টেন্ট, তো ভারত মাল্টি সেক্টর থেকে তেল নেয়। ভারত হিসেবে আপাতত কোনো ইমিডিয়েটলি কোনো ভয় নেই, যেটা ভারত সরকারও বলেছে, আমি একমত। কিন্তু বিশ্বের দিকে এটা জিওপলিটিক্যালি এটাকে কন্টেন করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যায়, এটাকে ছড়িয়ে যাবে। একদম স্যার। ব্রিগেডিয়ার প্রভিশনাল, একদম কম সময় স্যার, ব্রিগেডিয়ার প্রভিশনাল, 30 সেকেন্ড, কনক্লুডিং কমেন্ট। দুটো পয়েন্ট বলছি। সব দেশেরা বলছে ইরান খুব তাড়াতাড়ি হয়তো সারেন্ডার করবে। ইরান সারেন্ডার করবে না, ইরান উইল ফাইট টিল দি লাস্ট। আর ইরানের কাছে এখনো অনেক শক্তি আছে ইসরায়েলকে চ্যালেঞ্জ করার জন্য, মিলিটারিলি চ্যালেঞ্জ করার জন্য। দ্বিতীয় কথা, এখন আমরা গ্র্যাভিটেশন দেখতে পাচ্ছি, ইউএসএ, ইসরায়েল আর হয়তো ব্রিটেন এক জায়গায় হয়ে গেছে। ঠিক, মেবি রাশিয়া, চায়না আর একটা গ্রুপিং তৈরি করতে পারে। বেশ, আমার সময় একদম শেষ হয়ে গেছে স্যার, আরেকটা গ্রুপ তৈরি হতে পারে। আমি একদম 10 সেকেন্ড দেবো, কুনাল স্যার 10 সেকেন্ড। বেশ স্যার, একদম সময় শেষ আমার কাছে, 10 সেকেন্ড। আয়াতুল্লাহ খোমেনি ইজ নট ভেরি পপুলার। আমাদের যেরকম আমেরিকা সাদাম হুসেনকে এলিমিনেট করেছিল, ঠিক সেই রকম আমার মনে হচ্ছে আয়াতুল্লাহ খোমেনির দিন শেষ হয়ে গেছে। একদম সময় শেষ, 10 সেকেন্ড। একদম। ইরানের অভ্যন্তরীণ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট পালা বদল হলে বলে, হ্যাঁ, রাশিয়া একটা ভূমিকা নেবে, রাশিয়া হয়তো ইসরায়েল এবং আমেরিকার উপর চাপ দেবে, কারণ তার একটা বিগেস্ট ইন্টারেস্ট আছে। কিন্তু তারপরেও বলছি, ইরানে কিন্তু এই স্বৈরাচারী শাসকের পতন অনিবার্য সত্য হতে যাচ্ছে, পতন অনিবার্য। একদম সময় শেষ। প্রত্যেককে অনেক ধন্যবাদ, প্রত্যেক অতিথি যারা ছিলেন। আমি এই বলে আজকে শেষ করব কিশোর আর অগ্নিবাণ। ডোনাল্ড ট্রাম্পের মুভমেন্ট দিয়ে শুরু করেছিলাম। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বৈঠক করছেন বলে খবর উঠে এসেছে, এবং সেই বৈঠক যখন চলছে তখন মার্কিন রণতরী, ভয়ঙ্কর শক্তিশালী রণতরী ইরানের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, এবং মার্কিন যুদ্ধ বিমানগুলো স্পেনে এসে বসে আছে। যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। যদি অ্যাটাক হয়, ভারত কোন পথে যাবে সেই নিয়ে আলোচনা করলাম। ভারতের জিনিসের দাম বাড়তে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু যদি পরমাণু যুদ্ধ হয় নতুন করে, একটি পরমাণু যুদ্ধ কি বিশ্ব সামলাতে পারবে? আমরা কি সামলাতে পারবো? সেই ক্ষমতা কি এই মুহূর্তে বিশ্বের, সেই ইনফ্রাস্ট্রাকচার কি আছে? প্রশ্ন রেখে শেষ করছি। অনেক ধন্যবাদ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।